কিন্তু যেভাবে আমরা দেখলাম বাংলাদেশে যে সমকালীন সংকট তৈরি হয়েছে, সাম্প্রতিক যে সংকট তৈরি হয়েছে, যে কারণে তাদের ঘর বাড়ি ভাঙা হচ্ছে, তাদের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে, তাদের সংসারে যেভাবে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, সেই জায়গা থেকে এই ঘটনা কেন ঘটছে, কি বলা হচ্ছে বিশেষজ্ঞ মহলের তরফ থেকে শুনুন। এরা যা সনাতনী যারা আছে আপনার বাংলাদেশের একটা শিক্ষা পেয়েছে যে এই মাটিতে আমাদের রক্ত আছে, বাংলাদেশের যেটা স্বাধীনতা আছে ওর মধ্যে ওদেরও রক্ত আছে, এটা নিয়ে ওরা মাটিতে নেমেছে। আর এটা বলেছে যে এই মাটি শুধু তোমাদেরও নয়, তাই জন্য আমি রাস্তায় আছি, দেখি তোমরা কি করতে পারো। আর এটা খুব ভালো, আমি বলছি এটা খুব ভালো অ্যাওয়েকেনিং, এটা খুব ভালো রিবাউন্ড একটা আমরা বলি এটাকে। বাংলাদেশে যেটা হয়েছে, আপনাদের অত্যাচার হয়েছে, যেটা হিংসা হয়েছে, এটা আর হবে না, এটা আমার পুরো বিশ্বাস। শুনলেন আর কে শ্রীবাস্তবের বক্তব্য শুনলেন। সত্যি তিনি একদমই ঠিক বলছেন যে এইভাবে রুখে দাঁড়ানোটাই বাংলাদেশে জরুরি ছিল। রুখে দাঁড়াচ্ছিলেন না হিন্দুরা, সেই জন্য বাংলাদেশে বারবার তাদেরকে সফট টার্গেট মনে করে নেওয়া হচ্ছিল, মনে হচ্ছিল নরম মাটি যখন তখন আঁচড়ে দেওয়া যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই, বাংলাদেশে যখন এইরকম অভূতপূর্ব ছবি তৈরি হয়েছে, হিন্দুরা যখন এরকম লাখে লাখে রাস্তায় নামতে শুরু করেছেন, বাধ্য হয়েছেন বলা ভালো, তখন অনেকে অস্বীকার করতে চাইছেন যে বাংলাদেশে এরকম কোনো ঘটনা ঘটছে না, হিন্দুদের উপর দু একটা বিক্ষিপ্ত হামলা হয়ে থাকতে পারে, কিন্তু সেভাবে কোনো হামলা নেই। যারা বলছেন তাদের জন্য এই ছবিগুলো আরও বেশি করে দেখা জরুরি। বাংলাদেশের নতুন সরকারের, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস কিন্তু কোথাও অস্বীকার করতে পারছেন না। এমনকি তিনি বাংলাদেশের নতুন ছাত্র আন্দোলনকারী, শিক্ষার্থী আন্দোলনকারী তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যে এবার তোমরা মহল্লায় মহল্লায় রাস্তায় নামো, তোমরা সংখ্যালঘুদের রক্ষা করো। কি বলেছেন মোহাম্মদ ইউনূস আমরা শুনবো। হিন্দুদের আক্রমণ করতেছে, বৌদ্ধদের আক্রমণ করতেছে, সংখ্যালঘু কয়জন আছে রে ভাই, কি জন্য তাদের নিয়ে টানাটানি করতেছে? এটা কি দেশের মানুষ না? তোমরা যখন দেশই রক্ষা করতে পারছো, কয়েকটা পরিবার রক্ষা করতে পারবে না? কষ্ট লাগে। সেও তোমাদের সঙ্গে ছিল, তার ছেলে তোমার সঙ্গে ছিল। যত হিন্দু পরিবার, খ্রিস্টান পরিবার যত আছে, বলতে কেউ তার গায়ে আসতে পারে না। আমার ভাই, আমরা একসঙ্গে যুদ্ধ করছি, একসঙ্গে থাকবো। এটা পুরা বাংলাদেশ একটা পরিবার আমাদের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি বলছেন যে কতজনই বা আছেন সংখ্যালঘু, কেন তাদেরকে নিয়ে থাকা যাবে না? সত্যি তো এই প্রশ্নটা তো গোটা বিশ্ব জুড়ে উঠছে যখন বাংলাদেশে এভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, তাদের উপর হামলা করা হচ্ছে। কিন্তু এর উত্তরটা আদৌ মোহাম্মদ ইউনূসও কি জানেন? কারণ তিনি তো বারবারই আহ্বান করছেন, কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এবার আমরা একটা একটা করে ছবি দেখাবো, যে ছবিগুলো বলে দেবে যে ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে হিন্দুদের প্রতিরোধ করার যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি। একে একে সমাবেশ, মিছিল পিরোজপুর, বরিশালের পিরোজপুর দিয়ে শুরু করছি। পিরোজপুর, সেখানে আমরা কি ছবি দেখেছি? লাখো লাখো মানুষের ভিড়, তাদের কোনো দলীয় পতাকা নেই, কোনো বিএনপি, কোনো আওয়ামী লীগ, কিচ্ছু না। তারা শুধু জাতীয় পতাকা নিয়েছেন। তারা বলছেন এই মাটি আমার মাটি, এই মাটি ছেড়ে কোথাও যাব না, আমি বাঙালি এবং এই মাটির বাঙালি, আর আমি সনাতনী, তাই আমার সেই সম্মানটা যেন দেওয়া হয়। আমি সংখ্যালঘু হতে পারি, তাতে কি? তার জন্য কি আমি এই দেশের মানুষ নই, নাগরিক নই? এটা কি হতে পারে? কোথায় লেখা আছে? কোন দেশের সংবিধানে লেখা আছে? তা তো নেই। আর সেই ছবিগুলো আমরা যখন দেখছি, পিরোজপুরের ছবি, বরিশালের পিরোজপুরের ছবি, সেখানে একবার দেখুন যে কত মানুষ, নারী পুরুষ নির্বিশেষে তারা পথে নেমেছেন। এতদিন তো তারা নামেননি পথে। আর তার পাশাপাশি আমরা শুধু পিরোজপুর নয়, এবার দেখুন জায়গাটা বদলে যাবে, ছবিটা একই থাকবে। সেটা এবার নড়াইলের ছবিতে আসছি আমরা। নড়াইলে সেখানেও আমরা দেখতে পাচ্ছি মানুষ পথে নেমেছেন, মিছিল, বিক্ষোভ, সমাবেশ। সমাবেশ থেকে একটাই গর্জন, তাদের অস্তিত্ব সংকট শুরু হয়ে গিয়েছে, সেই জায়গা থেকে তাদের রুখে দাঁড়াতে হবে, তাদের জন্য সরকারের ব্যবস্থা নিতে হবে। আর সেই সঙ্গে জয় শ্রীরাম স্লোগান তাও উঠল মিছিল থেকে নড়াইলের মাটিতে।
বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার তারা অবশ্য শান্তি ফেরাতে আগ্রহী বলে মনে হচ্ছে অন্তত তাদের কথাবার্তায়। বাংলাদেশের নতুন সরকারের যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, সেই ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, তিনি আওয়ামী লীগের উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন যে শান্তিপূর্ণভাবে তারাও দেশের নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে করতে পারেন। কি বলেছেন তিনি, শুনবো। আপনারা বরং পার্টিকে, এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, নষ্ট করবেন না, এটা আপনার নষ্ট করার কোনো অধিকার নাই। এটা বাংলাদেশের সম্পত্তি। ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন, জনগণ ভোট দিলে ভোটে যাবেন। এই স্বপ্নটা যদি আপনারা দেখেন তাহলে কি করবেন আপনারা এটা জাতীয় সম্পদ। আপনারা আসুন, যারা রেগুলার করতে চান। এখানে মারামারি কোনো লাভ নেই। আরও কিছু লোকের মৃত্যু আমরা চাই না। শুনলেন স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা কি বলছেন। তিনি আওয়ামী লীগকেও বার্তা দিচ্ছেন যে কোনো অশান্তির মধ্যে আর যাবেন না, আপনারা দেশের সম্পদ চাইলে দেশের নির্বাচনে আপনারা শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করুন, মানুষ আপনাদের চাইলে আপনারা আবার সংসদে যাবেন। খুব সদর্থক বার্তা, কিন্তু শান্তি ফেরানোর এই বার্তা আবার অনেকের পছন্দ হচ্ছে না। তারা স্বরাষ্ট্র মন্ত্রকের এই উপদেষ্টাকেও এবার গালিগালাজ করা শুরু করেছেন। কি লিখছেন দেখুন। নতুন সরকারকেও এদের পছন্দ নয়। এরা লিখছেন, রক্তের দাগ এখনো শুকায়নি সাখাওয়াত। দেখুন একজন লিখছেন, আপনার এত রেসপেক্ট দেখে আপনার প্রতি রেসপেক্ট হারিয়ে ফেললাম। আরেকজন লিখছে, এত রেসপেক্টের কোনো প্রশ্নই আসে না, আগে নানা অপকর্মের বিচার করতে হবে। একজন লিখছেন, রক্তের দাগ এখনো শুকায়নি সাখাওয়াত সাহেব, দালালি করবেন না। সাখাওয়াতকে দালালি করতে বারণ করা হচ্ছে। অর্থাৎ সদ্য যে নতুন অন্তর্বর্তী সরকার এলো, এই অন্তর্বর্তী সরকার যদি এখন শান্তির কথা বলে সেটাও অনেকের অপছন্দ হচ্ছে। এরা কারা? বাংলাদেশের কোন অংশ এরা যারা এই শান্তিকেও চায় না, যারা নতুন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও এবার বিদ্রোহ ঘোষণা করার রাস্তায়? বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত প্রথমবার ভারতীয় টেলিভিশনে এই বিষয়ে মুখ খুলছেন। কি বলেছেন তিনি আমরা দেখে নেব। স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন আওয়ামী লীগের উদ্দেশ্যে যে বার্তাটি প্রেরণ করেছেন, আমি মনে করি দেশের শান্তি স্থিতিশীলতা প্রতিষ্ঠার স্বার্থে এবং যে নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকার নিয়ে এই সরকারটি গঠিত হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে তারা সবাই চান দেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক, নিরপেক্ষ নির্বাচন হোক এবং এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি গণতান্ত্রিক ধারায় ফিরে আসুক। এটাকে আমি ইতিবাচকভাবেই দেখতে চাই। তার এই বক্তব্যটি অবশ্যই জাতীয় স্বার্থে এবং ভবিষ্যতের স্বার্থে অত্যন্ত ইতিবাচক। ইতিবাচক দিকের কথা বলা হচ্ছে এবং সবাই ইতিবাচকভাবেই দেখতে চাইছেন এই মুহূর্তে এই সংকটজনক অবস্থায়। কিন্তু বাংলাদেশের যে সংখ্যালঘুরা, তারা কোথাও 4 দফা কোথাও 8 দফা দাবির কথা বলছেন, কিন্তু তাদের একটা ন্যূনতম চাহিদা যে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে, তাদের যে জায়গা সেটা সুরক্ষিত হোক, সেটাও তো হচ্ছে না বাংলাদেশে। একেবারেই তাই। সেই নিয়ে বাংলাদেশের সরকার, নতুন অন্তর্বর্তী সরকার, তারা সংখ্যালঘুদের সঙ্গে আগামীকাল বৈঠকে বসতে চলেছেন এবং সেই বৈঠকে কি বার্তা আসে সংখ্যালঘুদের জন্য সেদিকে আমাদের নজর থাকবে। বাংলার প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।